আজ আমি নবম শ্রেণীর বাংলা ক্লাসে বাংলা ব্যাকরণের দ্বিতীয় অধ্যায় শব্দ গঠনের কৌশল ও বাংলা শব্দভাণ্ডার এই অধ্যায়টির তৃতীয় তথা শেষ পর্যায়ের আলোচনা করব। এই পর্যায়ের প্রথম দুটি পর্যায়ের আলোচনায় আমরা দেখেছি মৌলিক শব্দ, সাধিত শব্দ, উপসর্গ, অনুসর্গ কাকে বলে, এদের গঠন, এদের বৈশিষ্ট্য, কাজ এগুলি আলোচনা করেছি। আমরা ধাতু, প্রকৃতি, ধাত্ববয় এগুলি নিয়েও আলোচনা করেছি। তারপর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় আমরা দেখেছি ধাতু এবং নাম প্রকৃতি, তারপর দেখেছি কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় কীভাবে গঠিত হচ্ছে, কীভাবে নতুন শব্দ গঠন করছে। তার পরবর্তী পর্যায়ে আমরা কৃৎ প্রত্যয় নিয়ে আলোচনা করেছি। আমরা একটি দুটি উদাহরণ দিয়ে কি অর্থে কোন প্রত্যয়টি ব্যবহৃত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই শব্দ গঠনের কৌশল, শব্দ গঠন কৌশলের একদম শেষ পর্যায়ে কিন্তু হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় যা নামপদ বা শব্দের পর বসে নতুন শব্দ গঠন করে, নতুন অর্থের শব্দ গঠন করে, সেই পর্যায়ে আমরা আজকে আলোচনা শুরু করব। এবার আমরা আলোচনা করব তদ্ধিত প্রত্যয় সম্পর্কে। প্রথমেই জেনে নেওয়া যাক তদ্ধিত প্রত্যয় কাকে বলে। নাম প্রকৃতি বা নাম শব্দের শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে শব্দ গঠিত হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। যেমন স্ন, স্নেয়, স্নিক, মতু, ইমন প্রভৃতি। এগুলি সব প্রত্যয়ের উদাহরণ এবং বলাই বাহুল্য এগুলো সবই হলো তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। আমরা যেমন কৃৎ প্রত্যয়ের ক্ষেত্রে করেছিলাম তেমনি তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রেও করব। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়, আরেকটি ভাগ আমরা নতুনভাবে শিখব, সেটি হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। সর্বপ্রথমে আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা প্রথমে কয়েকটি তদ্ধিত প্রত্যয়ের নাম পাচ্ছি। স্ন বা অ, স্নি বা ই, স্নয় জফলা বা অন্তস্থ জ বা জফলা, স্নেয় বা এও, স্নায়ন বা আয়ন। এখন বর্তমানে কেউ যদি স্ন না লিখে অ লেখে বা স্নি না লিখে ই লেখে তাহলেও সেক্ষেত্রে প্রত্যয়টি কিন্তু সঠিক। এই প্রত্যয়গুলি এবার আমরা দেখে নিই কী কী অর্থে ব্যবহৃত হচ্ছে। এই তদ্ধিত প্রত্যয়গুলি পুত্র, বংশধর, গোত্রজাত কিংবা বিকার, স্বভাব, ভক্ত, উপাসক, ভাব প্রভৃতি অর্থে ব্যবহৃত হয়। সাধারণভাবে এই প্রত্যয়কে বলা হয় অপত্যার্থক তদ্ধিত প্রত্যয়। অপত্য কথাটির অর্থ হচ্ছে সন্তান, তাই অপত্যার্থক তদ্ধিত প্রত্যয়। যেমন দেখো, যদু যোগ স্ন বা অ, যাদব। যদুর বংশধর বা সন্তান, তাই যাদব। মনু যোগ স্ন মানব, মনুর সন্তান মানব। দশরথ যোগ স্নি বা ই, দাশরথী। দশরথের পুত্রদের আমরা বলি দাশরথী। অদিতি যোগ স্ন সমান আদিত্য। তাহলে এগুলি সবই সন্তান বা অপত্যের ব্যাপারে নতুন শব্দের অর্থ গঠন করছে, তাই জন্য একে বলছে অপত্যার্থক তদ্ধিত প্রত্যয়। আরও আমরা দেখি স্নেয় বা এও। অতিথি যোগ স্নেয় আতিথেয়। নর যোগ স্নায়ন বা আয়ন নারায়ণ। তাহলে আমরা দেখলাম স্ন বা অ, স্নি বা ই, স্নয়ের জফলা বা জ, স্নেয় বা এও, স্নায়ন বা আয়ন, এই প্রত্যয়গুলি। আমি তোমাদের বারবারই বলছি, আমি আন্ডারলাইন করেছি যেগুলো সেগুলোই বলছি সময়ের অপ্রতুলতার কারণে, কিন্তু তোমাদের এই সমস্ত উদাহরণগুলোই কিন্তু মুখস্থ রাখতে হবে। এবার আমরা পরবর্তী প্রত্যয়ের দিকে যাই, সেটি হচ্ছে স্নিক বা ইক প্রত্যয়।
এটি মূলত দক্ষতা, রচয়িতা, জীবিকা, পাণ্ডিত্য, ব্যাপ্তি, স্বার্থ, সম্বন্ধ প্রভৃতি অর্থে ব্যবহৃত হয় স্নিক প্রত্যয়। স্নিক প্রত্যয়যুক্ত শব্দ সাধারণত কী হয়? বিশেষণ। যেমন দেখো, বেদ যোগ স্নিক বৈদিক, দেহ যোগ স্নিক দৈহিক, লোক যোগ স্নিক লৌকিক। দৈহিক, বৈদিক, লৌকিক সবগুলি বিশেষণ পদ। পরের যে প্রত্যয় সেটি হচ্ছে স্নীয় বা ইয়। এখানে স্নীয় দীর্ঘিকার, ইয় যদি লেখো তাহলেও তোমাদের দীর্ঘিকারই লিখতে হবে। সেক্ষেত্রে কিন্তু যদি কেউ রস্বই লেখে এখানে, তাহলে কিন্তু তার প্রত্যয়টি ভুল হয়ে যাবে। এখানে কিন্তু দীর্ঘিকারই লিখতে হবে। এবার আমরা দেখি এই প্রত্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়ে থাকে। সম্বন্ধ, জাত বা যোগ্য অর্থে স্নীয় প্রত্যয় ব্যবহৃত হয়ে থাকে। এই প্রত্যয়যুক্ত শব্দগুলি হলো বিশেষণ। আগেরটাও যেমন বিশেষণ পদ গঠন হচ্ছে, এখানেও কিন্তু বিশেষণ পদ গঠন হচ্ছে। যেমন দেখো, ভারত যুক্ত স্নীয় ভারতীয়, জাতি যোগ স্নীয় জাতীয়, মানব যুক্ত স্নীয় মানবীয়। হ্যাঁ, এখানে কিন্তু স্পেলিংয়ে সব দীর্ঘিকারই যুক্ত হচ্ছে। এবার দেখি আমরা ভারতীয়, জাতীয়, মানবীয় এগুলো সবই বিশেষণ পদ। সম্বন্ধ, জাত বা যোগ্য অর্থে এই স্নীয় প্রত্যয় ব্যবহৃত হয়। এরপর আমরা দেখব ইন দীর্ঘি। এক্ষেত্রেও কিন্তু মনে রাখার বিষয়, ইন এই প্রত্যয়টি কিন্তু দীর্ঘি যোগ দন্তের ন। এটি সাধারণত সম্বন্ধ, হিত, ভাব প্রভৃতি অর্থে ইন প্রত্যয় ব্যবহৃত হয়। ইন প্রত্যয়যুক্ত শব্দ বিশেষণ, যেমন তৎকাল যোগ ইন তৎকালীন, গ্রাম যোগ ইন গ্রামীণ, নব যোগ ইন নবীন। এগুলো কিন্তু সবই বিশেষণ পদ। তৎকালীন, গ্রামীণ, নবীন এগুলি সবই বিশেষণ পদ। এবার আমরা দেখি মতুপ, বতুপ। মতুপের সংক্ষিপ্ত রূপ মান, বতুপের বান। এই দুটি কিন্তু তদ্ধিত প্রত্যয় এবং আছে অর্থে মতুপ বা বতুপ প্রত্যয় যুক্ত হয়। কীরকম আমরা একটুখানি উদাহরণটি নিয়ে আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো। একটু আগেই আমরা জানলাম যে মতুপ বা বতুপ আছে অর্থে যুক্ত হয়। যেমন দেখো, আমরা যদি একটু দেখি, শ্রী যোগ মতুপ হলো শ্রীমৎ থেকে শ্রীমান। শ্রীমানই লিখলেও চলবে। শ্রী যোগ মতুপ শ্রীমান, ধী যোগ মতুপ ধীমান। শ্রী আছে যার তিনি শ্রীমান, ধী শক্তি স্থির বুদ্ধি যার আছে তিনি ধীমান। ভগ যোগ বতুপ ভগবান, জ্ঞান যোগ বতুপ জ্ঞানবান। তাহলে আছে, জ্ঞান যার আছে, শ্রী যার আছে, ধী যার আছে, তাদেরকেই আমরা মতুপ বা বতুপ এই রকম প্রত্যয় যোগ করে এই শব্দগুলি আমরা গঠন করছি। মতুপ মানে মান, বতুপ মানে বান। আছে অর্থে মতুপ বা বতুপ প্রত্যয় যুক্ত হয়। সেক্ষেত্রে আমরা দেখলাম উদাহরণ, শ্রীমান, ধীমান, ভগবান, জ্ঞানবান। এবারে আমরা আরও একটি প্রত্যয় জানব, ইমন বা ইমা। ইমা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ভাব অর্থে বিশেষণের শেষে এই প্রত্যয় যুক্ত হয়। ইমন প্রত্যয়যুক্ত শব্দের ক্ষেত্রে প্রথমা বিভক্তি একবচনের রূপটি ব্যবহৃত হয়। যেমন হচ্ছে লঘু যোগ ইমন লঘিমা, রক্ত যোগ ইমন রক্তিমা। ইমন না লিখে ইমা লিখলেও চলবে। এবার দেখি বি, আছে অর্থে বি বা বিন প্রত্যয় যুক্ত হয়। বিটা কিন্তু এই বিন প্রত্যয় থেকে সৃষ্ট। এই যে এই চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে বিন থেকে বি প্রত্যয় সৃষ্ট হয়েছে। যেমন তেজস যুক্ত বি তেজস্বী, তপস্যা যুক্ত বি তপস্বী। এখানে বি কিন্তু বয় দীর্ঘিকারই আমাদের লিখতে হবে। শেষের পর্যায়ে আমরা দেখি এই পাতার ইতো, জাত বা যুক্ত অর্থে ইতো। এটা ইতোটাও কিন্তু ইতচ প্রত্যয় থেকে সৃষ্টি হয়েছে। এটি ইত প্রত্যয়যুক্ত, যেমন কল্লোল যোগিত কল্লোলিত, পল্লব যোগিত পল্লবিত, এগুলো কিন্তু সবই বিশেষণ পদ গঠন করছে।
তয় বয়, এই ভাব বোঝাতে সাধারণত বিশেষ্যের সঙ্গে তয় বয় প্রত্যয় যুক্ত হলে ভাববাচক বিশেষ্য সৃষ্টি হয়। যেমন দেবযুক্ত দেবত্ব, সৎযুক্ত সত্য, মহৎযুক্ত মহত্ব, এগুলো সবই ভাববাচক বিশেষ্য। তা এটিও ভাব বোঝাতে ব্যবহৃত হয়, এটাও কিন্তু বিশেষ্য পদই গঠন করে। প্রতিযোগী যোক্তা প্রতিযোগিতা, বন্ধু যোক্তা বন্ধুতা, চতুর যোক্তা চতুরতা। ময় ব্যাপ্তি, অবয়ব, স্বরূপ ইত্যাদি অর্থে ময় প্রত্যয় ব্যবহৃত হয়। এবার এখানেও তোমরা দেখো ময় প্রত্যয়টি ময়ট এই প্রত্যয় থেকে সৃষ্টি হয়েছে। এই প্রত্যয়যুক্ত শব্দগুলো হচ্ছে বিশেষণ পদ। মধুযোগময় মধুময় ব্যাপ্তার্থে, স্বর্ণযোগময় স্বর্ণময় অবয়বার্থে, দয়াযোগময় দয়াময় স্বরূপার্থে। এই অর্থগুলো তোমাদের অত মনে না রাখলেও চলবে, তোমাদের প্রত্যয় বিশ্লেষণটা মনে রাখলেই চলবে। তন উৎপন্ন অর্থে বা ভাব বোঝাতে কালবাচক শব্দের সঙ্গে তন প্রত্যয় যুক্ত হয়ে বিশেষণ পদ গঠন করে। যেমন সনাযুক্তন সনাতন, পূর্বযুক্তন পূর্বতন, এগুলো সবই বিশেষণ পদ। র ল তালিবস্য এগুলি সব আছে এই অর্থে এই তিনটি প্রত্যয় যুক্ত হয়। মধু যোগ র মধুর, মৃদু যোগ ল মৃদুল, লোম যোগ স লোমস, পাণ্ডু যোগ র পাণ্ডুর, এগুলো সবই আছে এই অর্থে এই পদগুলি গঠিত হলো, এবং এই পদগুলো কিন্তু সবই বিশেষণ পদই গঠিত হলো। ইলো এই প্রত্যয়টিও আছে অর্থে ব্যবহার করা হয়। যেমন ফেনো যোগ ইলো ফেনিলো, পঙ্ক যোগ ইলো পঙ্কিলো বা পঙ্কিল, এরকম। শালী বিশেষ্যের সঙ্গে শালী, এই শালী প্রত্যয়টি এসেছে শালীন প্রত্যয় থেকে যুক্ত হয়ে বিশেষণ পদ তৈরি করে। যেমন বল যোগশালী বলশালী, বিত্ত যোগশালী বিত্তশালী, এইরকম। তরতম তোমরা নিশ্চয়ই জানো এতদিনে যে বিশেষণ পদে দুয়ের মধ্যে তুলনা হলে তাকে আমরা বলি, সেক্ষেত্রে আমরা বিশেষ্য পদের সঙ্গে তর যোগ করি। যদি একাধিকের মধ্যে তুলনা হয় তাহলে তম যোগ করি। এই তরতম এই দুটো কিন্তু সংস্কৃত প্রত্যয়, এই দুটি প্রত্যয়কে বলা হয় তুলনাবাচক তদ্ধিত প্রত্যয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেন বলছে, কারণ তর হচ্ছে দুয়ের মধ্যে তুলনা, তম হচ্ছে বহুর মধ্যে তুলনা। এই দুটি তদ্ধিত প্রত্যয়, এবং এই যেহেতু তুলনা বোঝায় তাই তুলনাবাচক তদ্ধিত প্রত্যয়। যেমন দুটি তৎসম বিশেষ্যের মধ্যে সাধারণ বৈশিষ্ট্যের কারণে তুলনা করার সময় তর প্রত্যয় যুক্ত হয়। যেমন বৃহৎ যোগ তর বৃহত্তর। সমগুণ সম্পন্ন দুইয়ের বেশি বিশেষ্যের সঙ্গে তুলনা করার সময় কোনো একটি চরম উৎকর্ষ বা অপকর্ষ প্রয়োগ করতে হলে তম প্রত্যয় যোগ করতে হয়। যেমন উচ্চ যোগ তম উচ্চতম। তাহলে তর হচ্ছে দুইয়ের মধ্যে, তম হচ্ছে বহুর মধ্যে, দুই বা তার বেশি, দুইয়ের বেশির মধ্যে। স ধা সাত এই তিনটি সংস্কৃত প্রত্যয় অধিক ব্যবধান কিংবা অপচয় অর্থ যুক্ত শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ক্রম যোগ স ক্রমশ, দ্বি যোগ ধা দ্বিধা, ধূলি যোগ সাত ধূলিস্বাদ। ঠিক আছে, তাহলে আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এখানে আমাদের শেষ হলো। এবার আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। বাংলা তদ্ধিত প্রত্যয়ের মধ্যে দেখো প্রথমেই রয়েছে আছে, সদৃশ, উৎপন্ন, সম্বন্ধ, অনাদর, স্বার্থে প্রভৃতি অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়ে থাকে। যেমন তেল যোগা তেলা, বাঘ যোগা বাঘা, এটা অপেক্ষাকৃত একটু সহজ। আল আলো আলি, এগুলো মূলত আছে, পেশা, ব্যবসায়, ভাব ইত্যাদি বোঝাতে এই প্রত্যয়গুলি ব্যবহৃত হয়। যেমন রস যোগ আল রসাল, ঘটক যোগ আলি ঘটকালি, মিতা যোগ আলি মিতালি। আই ভাব, আদর, সম্বন্ধ প্রভৃতি বোঝাবার জন্য আই প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন বর যোগ আই বড়াই, মোগল যোগ আই মোগলাই, সাফ যোগ আই সাফাই ইত্যাদি। এবার আমরা দেখি বাংলা তদ্ধিত প্রত্যয়ে হ্রস্বই আর দীর্ঘই দুটি প্রত্যয়। এগুলি মূলত আছে, আগত, উৎপন্ন, দক্ষ, নির্মিত প্রভৃতি অর্থে ই বা দীর্ঘই প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন দাম যোগ ই দামি, পাহাড় যোগ ই পাহাড়ি, আলাপ যোগ ই আলাপি। তাই যেখানে রস্যিকার যুক্ত হবে সেখানে শব্দটা রস্যিকার দিয়ে শেষ হচ্ছে, যেখানে দীর্ঘিকার যুক্ত হচ্ছে সেখানে দীর্ঘিকার দিয়ে শেষ হচ্ছে। ইয়া সম্বন্ধ, জাত, সাদৃশ্য, আছে, বৃত্তি প্রভৃতি অর্থে ইয়া প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন মাটি যোগ ইয়া মাটিয়া, তার থেকে সৃষ্টি হলো মেটে।
পাহাড় যোগিয়া পাহাড়িয়া পাহাড়ে, এটা মাটি থেকে জাত তাই মেটে, পাহাড় সম্বন্ধীয় তাই পাহাড়িয়া বা পাহাড়ে। এই রকম সাদৃশ্য হতে পারে, জাত হতে পারে, যে কোনো অর্থে হতে পারে। এইবার আমরা দেখি টিয়া, চলিত অর্থে টে। আছে বা স্বভাব বোঝাতে বিশেষ্য বা বিশেষণের শেষে টিয়া প্রত্যয় হয়। যেমন পাগল যোগ টিয়া থেকে টে, পাগল টিয়া বা পাগলা টে। হ্যাঁ, তামা যোগ টিয়া থেকে টে, তামাটিয়া বা তামাটে। আর বা আড়ি, এটি সাধারণত বৃত্তি বোঝাতে এই দুটি প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন কুম্ভ যোগ আর, কুম্ভার থেকে কুমোর, শাঁখা যোগ আড়ি, শাঁখারি। আবার আমরা দেখি আমো বা আমি, ভাব, কাজ, অনুকরণ, নিন্দা অর্থে এই প্রত্যয় দুটি ব্যবহৃত হয়। যেমন পাগল যোগ আমো, পাগলামো, পাকা যোগ আমি, পাকামি। উয়া বা ও, বিভিন্ন অর্থে সাধু ভাষায় উয়া এবং চলিত ভাষায় ও প্রত্যয় যুক্ত হয়। যেমন মাছ যোগ ও, এই ওটা উয়া থেকেই সৃষ্ট, মেছো। আচ্ছা, উক, স্বভাব অর্থে উক প্রত্যয় ব্যবহৃত হয়। এই প্রত্যয়যুক্ত শব্দ মূলত কি বিশেষণ পদ। নিন্দা যোগ উক, নিন্দুক, লাজ যোগ উক, লাজুক। নিন্দুক, লাজুক, পেটুক, মিথ্যুক এগুলো সবই কি বিশেষণ পদ। পনা, আচরণ বা ভাব বোঝাতে এই প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন দুরন্ত যোগ পনা, দুরন্তপনা। পানা বা পাড়া, সাদৃশ্য বোঝাতে এই দুটি প্রত্যয় ব্যবহৃত হয়। চাঁদপানা, পাগলপাড়া, এই রকম। উ, আদর বা তাচ্ছিল্যে বা স্বার্থে উ প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন দুঃখ যোগ উ, দুঃখু। কাকা যোগ উ, কাকু। তাহলে আমরা এগুলি যেগুলো আলোচনা করলাম সেগুলো সবই বাংলা তদ্ধিত প্রত্যয়। এবার আমরা আলোচনা করব বিদেশি তদ্ধিত প্রত্যয়। তার মধ্যে প্রথমেই আলোচনা করব আনা বা আনি। বৃত্তি, আচরণ বা ভাব বোঝাতে আনা বা আনি প্রত্যয় ব্যবহৃত হয়ে থাকে। যেমন বাবু আনা, বিবি আনি, সাহেবি আনা ইত্যাদি। খানা, স্থান বা আবাস অর্থে খানা প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন চিড়িয়াখানা, ডাক্তারখানা, মুদিখানা, বৈঠকখানা, এইরকম। গিরি, বৃত্তি, ব্যবহার বা ভাব বোঝাতে গিরি প্রত্যয়ের ব্যবহার হয়ে থাকে। যেমন বাবুগিরি, গোয়েন্দাগিরি। গড়, জীবিকা অর্থে গড় প্রত্যয় ব্যবহৃত হয়ে থাকে। যেমন সওদাগর, কারিগর, এই রকম। খোর, যে খায় বা যে আসক্ত, এই নিন্দার্থে খোর প্রত্যয় ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা দেখি ঘুষখোর, নেশাখোর, এই রকম। দাঁড়, পাত্র বা বৃত্তি এবং আছে অর্থে দাঁড় প্রত্যয়ে ব্যবহার হয়ে থাকে। যেমন জমিদার, ব্যবসাদার। বাজ, অভ্যস্ত বা দক্ষ অর্থে বোঝাতে বাজ প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন মামলাবাজ, চালবাজ। নবিশ, বৃত্তি অর্থে নবিশ প্রত্যয়ের ব্যবহার হয়ে থাকে। যেমন নকল নবিশ, হিসাব নবিশ, এই রকম। সহি বা সই, উপযুক্ত অর্থে সহি প্রত্যয় ব্যবহৃত হয়। এই সহি বাংলা সই রূপে ব্যবহৃত হয়। যেমন পছন্দ যোগ সই, পছন্দসই। মানান যোগ সই, মানানসই, মানে উপযুক্ত, পছন্দের উপযুক্ত, মানানোর উপযুক্ত, সেই অর্থে। দান, দানি। আধার, মানে কোনো কিছু অবস্থানকারী পাত্র, সেই অর্থে। যেমন আতর দান, ফুলদানি। এই দুটোই, আতর রাখার পাত্র বা আধার, ফুল রাখার পাত্র বা আধার, সেই জন্য এক জায়গায় দান আর এক জায়গায় দানি, এই প্রত্যয় যুক্ত হলো। এগুলো সবই বিদেশি প্রত্যয়। চা, চি, ক্ষুদ্র অর্থে বা ব্যবসায়ী বা বাহক অর্থে এই দুটি প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন বাগ যোগ চা, বাগিচা। কলম যোগ চি, কলমচি, এরকম। তর, প্রকার অর্থে তর, ফরাসি তরহ থেকে তর এসেছে। যেমন যোগতর, যেমনতর। ঘোর যোগতর, ঘোরতর, এরকম। স্থান, বাসভূমি বা দেশ অর্থে বাংলা জাতিবাচক বিশেষ্য শব্দের সঙ্গে স্থান প্রত্যয় যুক্ত হয়। যেমন হিন্দু যোগ স্থান, হিন্দুস্থান। তুর্কি যোগ স্থান, তুর্কিস্তান, এরকম। ওয়ান, আছে বা পেশা অর্থে এই প্রত্যয়টি ব্যবহৃত হয়। যেমন কোচ যোগ ওয়ান, কোচওয়ান। গাড়ি যোগ ওয়ান, গাড়োয়ান। তাহলে
আমরা বাংলা এবং বিদেশি, প্রথমে করলাম সংস্কৃত, তারপর করলাম বাংলা এবং তারপর বিদেশি তদ্ধিত প্রত্যয় আলোচনা এখানেই শেষ করলাম। এরপর আমরা দ্বিতীয় পর্যায়ের শেষ অংশে আলোচনায় যাব। এবার আমরা আলোচনা করব বাংলা শব্দ ভাণ্ডার। বাংলা শব্দ ভাণ্ডারে বহু শব্দ, বিদেশি, দেশি, কিছু শব্দ নতুন সৃষ্টি এরকম যুক্ত হয়েছে। শুধু বৈচিত্র্যের দিক থেকেই নয়, পরিমাণের দিক থেকেও কিন্তু তা বিপুল। এই যে বিপুল বাংলা শব্দ ভাণ্ডার, একে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি: মৌলিক শব্দ, আগন্তুক শব্দ, নবগঠিত শব্দ। মৌলিক শব্দের মধ্যে আবার আমরা তিনটে ভাগ পাই: তৎসম শব্দ, তদ্ভব, অর্ধ তৎসম। আগন্তুক মানে যেটা এসেছে, তার মধ্যে ভাগ হচ্ছে দেশি, বিদেশি, প্রাদেশিক। নবগঠিত শব্দ দু প্রকার: মিশ্র বা সংকর এবং অনুদিত। আমাদের এই যে একটা লেখচিত্র বা একটা যে চার্ট করে দেওয়া আছে তোমাদের বইতে, এটা একটু মনে রাখলে তোমাদের ভাগগুলো বুঝতে অসুবিধা হবে না। বাংলা শব্দ ভাণ্ডারে বাংলা শব্দগুলোর তিনটি ভাগ মূলত: মৌলিক শব্দ, আগন্তুক শব্দ, নবগঠিত শব্দ। মৌলিক শব্দের মধ্যে তিনটে ভাগ: তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম। আগন্তুক শব্দের তিনটে ভাগ: দেশি, বিদেশি, প্রাদেশিক। নবগঠিত শব্দের দুটি ভাগ: মিশ্র বা সংকর এবং অনুদিত শব্দ। প্রথমেই আমরা আলোচনা করব মৌলিক শব্দ। সংস্কৃত থেকে যেসব শব্দ অবিকৃত ভাবে বা পরিবর্তিত আকারে বাংলায় এসেছে, হ্যাঁ, মানে অবিকৃতভাবেও হতে পারে, আবার কিছুটা পরিবর্তিত আকারে বাংলায় এসেছে, তাদের বলা হয় মৌলিক শব্দ। এর তিনটে ভাগ আমরা একটু আগেই করলাম: তৎসম শব্দ, তদ্ভব, অর্ধ তৎসম। এই তিনটে শ্রেণীতে ভাগ করতে পারি। এবার হচ্ছে আগন্তুক শব্দ। সংস্কৃত শব্দ ছাড়াও দেশ বিদেশের নানান ভাষা থেকে যেসব শব্দ বাংলায় প্রবেশ করেছে, এক কথায় তাদের আগন্তুক শব্দ বলা হয়। এর আবার তিনটে ভাগ: দেশি শব্দ, বিদেশি শব্দ, প্রাদেশিক শব্দ। আর শেষে হচ্ছে নবগঠিত শব্দ। বাংলা শব্দভাণ্ডারে বেশ কিছু শব্দ পাওয়া যায় যেগুলি বিভিন্ন ভাষার উপাদান দিয়ে তৈরি কিংবা অন্য ভাষার শব্দের অনুবাদ। এই ধরনের শব্দকে বলা হয় নবগঠিত শব্দ। এর দুটি ভাগ: মিশ্র বা সংকর এবং অনুদিত শব্দ। এবার আমরা একে একে জেনে নেব যে তৎসম, তদ্ভব, বিদেশি, দেশি, প্রাদেশিক এগুলো শব্দগুলি সম্পর্কে আরও বিস্তারিতভাবে। তৎসম যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত বা কোনো রকম পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় এসেছে, সেগুলিকে আমরা বলি তৎসম শব্দ। যেমন সূর্য, চন্দ্র, লতা, গিরি, অরণ্য, সমুদ্র, পুষ্প, ফল, বৃক্ষ, মুনি, নক্ষত্র, কর্ণ, রৌদ্র, জ্যোৎস্না, শিক্ষা ইত্যাদি আরও অনেক আচার্য শব্দ রয়েছে যেগুলি সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত অবস্থায় বাংলা শব্দ ভাণ্ডারে স্থান পেয়েছে। তাকে আমরা বলি তৎসম শব্দ। এবার আমরা যেটা করব সেটি হচ্ছে অর্ধ তৎসম তদ্ভব শব্দ। দ্বিতীয় ভাগ করব আমরা তদ্ভব শব্দ। তদ্ভব শব্দটিকে ভাঙলে আমরা যে অর্থ পাই সেটি হলো তা থেকে জাত, তা থেকে জাত। তদ্ভব শব্দটির অর্থ হলো তা থেকে জাত। তা মানে হচ্ছে সংস্কৃত থেকে জাত বা উদ্ভূত। যেসব শব্দ সংস্কৃত শব্দ নির্দিষ্ট নিয়মে ধারাবাহিক ধ্বনি পরিবর্তনের মধ্য দিয়ে প্রাকৃত ভাষার স্তর অতিক্রম করে বাংলায় গৃহীত হয়েছে, সেই সব শব্দকে তদ্ভব বলে। যেমন সংস্কৃত হস্ত প্রাকৃতে হয়েছে হত্থ, তারপর বাংলায় হয়েছে হাত। হস্ত থেকে হত্থ থেকে হাত। তেমনি তদ্ভব শব্দ আরও দেখি আমরা: ইন্দ্রাগার থেকে ইন্দ্রা আর থেকে ইদারা, চন্দ্র থেকে চান্দ থেকে চাঁদ, ষোড়শ থেকে ষোলহ থেকে ষোলো। এরকম বহু শব্দ আমরা পাই। আরও দেখি কার্য থেকে কর্য থেকে কাজ, কাষ্ঠ থেকে কাষ্ঠ থেকে কাঠ, অশীতি থেকে অশী থেকে আশি। এরকম অনেক। মৃত্তিকা থেকে মাটি, আ থেকে মাটি। ঠিক আছে।
এবার আমরা দেখব অর্ধ তৎসম শব্দ। যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এলেও বাঙালির উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর বিকৃত বা রূপান্তরিত হয়েছে, সেগুলিকে আমরা বলছি তৎসম শব্দ। তাহলে অর্ধ তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দ হচ্ছে যেগুলো সংস্কৃত থেকে অপরিবর্তিত অবস্থায় এসেছে, তদ্ভব হচ্ছে যেগুলো সংস্কৃত থেকে কিঞ্চিত পরিবর্তনের মাধ্যমে এসেছে, আর অর্ধ তৎসম হচ্ছে সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এলেও বাঙালির উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর রূপান্তরিত যেগুলি হয়েছে। যেমন দেখি, কৃষ্ণ থেকে কেষ্ট, শ্রদ্ধা থেকে ছেদ্ধা, কবিরাজ থেকে কবরেজ, বৃহস্পতি থেকে বৃহস্পতি, ঘৃণা থেকে ঘেন্না। এবার আমরা দেখব আগন্তুক শব্দের যে তিনটি ভাগ রয়েছে। তার প্রথমেই আমরা দেখে নেব দেশি শব্দ। যেসব শব্দ এদেশের প্রাচীনতর অধিবাসী দ্রাবিড় বা অস্ট্রিকের মধ্যে হচ্ছে সাঁওতাল, কোল, ভিল, শবর প্রভৃতি গোষ্ঠীর ভাষা কিংবা মঙ্গলয়েড জাতির ভাষা ভোটবর্মী থেকে এসেছে বলে অনুমান করা হয়, সেই সব শব্দকে দেশি শব্দ বলা হয়। তার মানে আমাদের ভারতবর্ষে যারা আদি জনজাতি, তাদের ভাষা থেকে যেসব শব্দ এসেছে তাদেরকে আমরা বলছি দেশি শব্দ। এই শব্দগুলোর অধিকাংশই কোনো মূল পাওয়া যায় না, মানে কোথা থেকে এসেছে জানা যায় না, তাই এর আরেক নাম অজ্ঞাত মূল শব্দ। কয়েকটি উদাহরণ আমরা দেখি, ডিঙি, ডোঙা, ঢেঁকি, ঢোল, ঢিল, মুড়ি, ঝাঁটা, ঝিঙে, ধামা, ঢ্যাঁড়স, ঝোপঝাড়, ঢ্যাঙা, খুকি, খোকা, উচ্ছে, এরকম বহু শব্দ এখানে তোমাদের বইতে দেওয়া হয়েছে। দেশি শব্দের পর আমরা দেখব বিদেশি শব্দ। বিদেশি শব্দ কি না, ভারতের বাইরে বিভিন্ন ভাষার যে সমস্ত শব্দ বিভিন্ন সূত্রে বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে সেই শব্দকে বিদেশি শব্দ বলা হয়ে থাকে। যেমন আতর, কবর, কাগজ, বাগিচা, এরকম। এখানে তোমাদের একটা তালিকা করে দেওয়া আছে কোন ভাষা থেকে কোন কোন শব্দ এসেছে। আমরা কয়েকটা আমি নিয়েছি, কিন্তু তোমাদের সবগুলো একটু মনে রাখতে হবে। আরবি আইন, আক্কেল, কানুন, খুন, বিদায়, আয়েশ, আতর। ফার্সি, এটা কিন্তু ফরাসি না, ফরাসি আর ফার্সির মধ্যে তফাৎ আছে। অন্দর, আন্দাজ, আপোষ, আবাদ, আমদানি, আয়না, আরাম, আস্তানা, ওস্তাদ। তুর্কি কলকা, কাঁচি, কাবু, কুলি, কানাত, চকমকি, তকমা, দারোগা, বারুদ ইত্যাদি। ফরাসি, এটাও কিন্তু ফ্রেঞ্চ যেটা বলি ফরাসি, কার্তুজ, কুপন, বুর্জোয়া, মাদাম, রেস্তোরাঁ, আঁতাত ইত্যাদি। ইংরেজি থেকে অফিস, আস্তাবল, কংগ্রেস, কনস্টেবল, কমা, কর্ট, কেটলি, কেয়ার, কোম্পানি, ক্লাব, ক্লাস, চেয়ার, টিকিট, টেবিল, টেলিফোন, ডজন, ডাক্তার ইত্যাদি বহু শব্দ তোমরা নিশ্চয়ই জানো যে ইংরেজি শব্দ বাংলায় গৃহীত হয়েছে। পর্তুগিজ শব্দ দেখো, আচার, আতা, আনারস, আলকাত্রা, আলপিন, ইস্তিরি, ইস্পাত, কেদারা, গুদাম, টোকা, তামাক, নিলাম। আমরা কখনো ভাবিও না যে এইগুলি বাংলা শব্দ নয়। জাপানি শব্দ সুনামি, রিক্সা, হাসনুহানা। ওলন্দাজ শব্দ হরতন, রুইতন, ইস্কাপন, তুরুপ, স্ক্রুপ। গ্রিক শব্দ দাম, সুরঙ্গ, সিমুই। দাম শব্দ আমরা হামেশাই ব্যবহার করি, কিন্তু এটা যে গ্রিক শব্দ আদতে আমরা কখনো কল্পনা করি না। জার্মান শব্দ নাৎসি, কিন্ডারগার্টেন। চীনা শব্দ চা, চিনি, লিচু ইত্যাদি। এইবারে আমরা আলোচনা করব প্রাদেশিক শব্দ। আমরা দেশি শব্দ করেছি ভারতীয় ভূখণ্ডে বসবাসকারী জনজাতিদের মুখের ভাষা থেকে নেওয়া, বিদেশি জাতিদের থেকে নেওয়া ভাষা আমরা করলাম। এবার আমরা করব প্রাদেশিক, মানে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের বিভিন্ন ভাষার প্রাদেশিক ভাষার থেকে বহু শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে যেগুলি প্রবেশ করেছে। হিন্দি, উর্দু আলাল, ওয়ালা, ইস্তক, চড়াই, উতরাই, কচুরি, কাহিনী, ক্যাবাত, জওয়ান, ঝান্ডা এরকম। গুজরাটি গরবা, হরতাল, তকলি। মারাঠি চৌথ, বর্গি, পেশোয়া, চামচা। তামিল চুরুট, চেট্টি, পিলে।
তেলেগু শব্দ প্যান্ডাল, আর কিছুদিন পরেই আমরা দুর্গাপুজোর উৎসবে সামিল হব। দুর্গাপূজার প্যান্ডাল আমরা দেখি, পছন্দ করি, কিন্তু এটা যে আদতে বাংলা শব্দ নয়, এটা যে একটা তেলেগু শব্দ, আমরা তা ভাবতেই পারি না, তাই তো? আচ্ছা, পাঞ্জাবি শব্দ শিখ, ভাংড়া ইত্যাদি, এগুলো সবই অন্যান্য প্রাদেশিক ভাষা থেকে নেওয়া হয়েছে। মিশ্র শব্দ, সংকর শব্দ, এক ভাষার শব্দের সঙ্গে অন্য ভাষার শব্দ উপসর্গ কিংবা প্রত্যয় যুক্ত হয়ে যেসব শব্দ গঠিত হয়, মিশ্র শব্দ বা সংকর শব্দ তাদের বলে। যেমন ইংরেজি বাংলা মিলে স্কুল ঘর মাস্টারমশাই, হিন্দি ইংরেজি লাঠি চার্জ, পর্তুগিজ হিন্দি পাউঁ রুটি, আরবি ফার্সি বাংলা কাগজপত্র বেনিয়ম, আরবি ফার্সি বিদেশি শব্দ উকিল ব্যারিস্টার, কাগজ পেন্সিল, বাংলা আরবি ফার্সি কালি কলম, ধন দৌলত, জন্তু জানোয়ার, লজ্জা শরম। বিদেশি শব্দ বাংলা প্রত্যয় মাস্টারি, শহুরে, খেয়ালি, বাংলা শব্দ সংস্কৃত প্রত্যয় আমিত্ব, কাঁকড়ময়, রানিত্ব। বিদেশি শব্দ তৎসম প্রত্যয় ইংল্যান্ডীয়, ইতালীয়। তৎসম শব্দ বিদেশি প্রত্যয় দাতাগিরি, পণ্ডিতগিরি, পুরোহিতগিরি, এরকম। এগুলিকে আমরা বলছি মিশ্র শব্দ বা সংকর শব্দ। আর হচ্ছে অনুদিত শব্দ, অন্য ভাষা বিশেষ করে ইংরেজি থেকে বেশ কিছু শব্দকে বাংলায় অনুবাদ করা হয়েছে, এই ধরনের শব্দকে অনুদিত শব্দ বলে, এবং যেটা বাংলায় শব্দভাণ্ডারে খুব ভীষণভাবে ব্যবহৃত হয়। যেমন টিয়ার গ্যাস, কাঁদানে গ্যাস, ফাউন্টেন পেন, ঝর্ণা কলম, নিউজ পেপার সংবাদপত্র, রিস্টওয়াচ হাতঘড়ি। এগুলি আমরা মূলত নিজেদের বাংলা শব্দ হিসেবেই গ্রহণ করে নিয়েছি। তাহলে আমরা শব্দ গঠনের কৌশল ও বাংলা শব্দ ভাণ্ডার এই অধ্যায়টির তৃতীয় তথা শেষ পর্যায়ের আলোচনা আমরা আজকে এখানেই শেষ করলাম।